সবার মধ্যে এনার্জি আছে? ফার্স্ট ইউনিটে কটা লেসন আছে? 4টে লেসন। এই 4টে লেসনের প্রশ্ন উত্তর হবে। হ্যাঁ, যেটা আমাদের মেইনলি সমস্যা হয়, আমরা এমসিকিউ পেরেই যাই, কজ এফেক্ট হয়ে যায়, ট্রু ফলস হয়ে যায়, কিন্তু প্রশ্ন উত্তরে গিয়ে সমস্যা হয়। তো প্রশ্ন উত্তর কি করে করতে হয় সেটা জাস্ট আমি কয়েকটার মধ্যে দিয়ে বুঝিয়ে দেবো। সমস্তটা সবকিছু আমি বোঝাবো না, কয়েকটার মধ্যে দিয়ে বুঝিয়ে দেবো কি করে প্রশ্নের লাইন ধরে উত্তর লিখতে হয়। আর একটা বিষয়, আমরা মাধ্যমিক পর্যন্ত তো আমাদের চিন্তা নেই, কারণ প্রশ্ন উত্তর আমরা তো সিন দিয়ে দেবে, আমাদের প্রশ্নের লাইন ধরে সিনে দেখতে হবে ওই লাইনটা কোনটার সাথে ম্যাচ করা যায়, এটাই তো মেনলি। ক্লাস 11-12 যেমন একটু সমস্যা আছে, 11 সেকেন্ড সেমিস্টার আর উচ্চ মাধ্যমিক 4th সেমিস্টার, এখানে গিয়ে কি করতে হবে, তোমার কোনো সিন থাকবে না। তখন তোমায় কি করতে হবে, যে যে প্রশ্নটা দেবে এক পেজ তোমাকে ইংলিশে লিখতে হবে সেই প্রশ্নটার উত্তর, কোনো সিন ফিন কিচ্ছু থাকবে না। তো সেই 11-12 থেকে তো অনেকই সহজ। আবার ওইটাও সহজ, ওইখানেও আমি আবার বলে, মানে এবছর আমরা যে সাজেশন বানিয়েছি ওখানেও বলে দিয়েছি যে এই একটা প্রশ্ন বললে এই কবিতা থেকে যে কোনো প্রশ্ন আসলে তুমি এই একটা দিয়ে করতে পারবে। সেটা বহু ছেলে মেয়ে পশ্চিমবঙ্গের করেছে, আমাদের থেকে সাজেশন নিয়েছে, এবং সেখানে তারা কিন্তু অনেক বেশি, মানে তাদের কাছে এটার থেকে অনেক বেশি ওটা সোজা লেগেছে। কিন্তু প্র্যাকটিক্যালি যদি আমরা ফিল করি, আমাদের ক্লাসটাই কিন্তু বেশি সহজ, কারণ আমাদের সিন দিয়ে দিচ্ছে, যে প্রশ্নটা দেবে প্রশ্নের লাইন ধরে সিন থেকে উত্তর আমরা বসিয়ে দেবো। তো কিভাবে সিন থেকে উত্তর বসাবো সেটার জন্য আমরা প্রশ্নবিচিত্রা সেট প্র্যাকটিস করব, যেটা আগামী সপ্তাহ থেকে হবে, আজকে হবে না। আজকে আমি জাস্ট প্রশ্নের লাইন ধরে কিভাবে উত্তরগুলো হবে সেগুলো তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, কোন জায়গাটাতে আমরা পাখির চোখ বানাবো। প্রত্যেকটা টেক্সট আমি আমার 100% দিয়ে বুঝিয়ে দিয়েছি, তোমরাও নিজেরা বুঝেছো। তাহলে প্রশ্ন দেখার পর আর ফিল করতে হবে না যে কোন লেসনের প্রশ্ন, কি তার বাংলা মানে, একটু জাস্ট দেখলেই বুঝে যাবো তার বাংলা মানেটা কি হতে পারে। হোয়াই ডিড দ্য ফেয়ারিম্যান অফার জন দ্য উইন্ড ক্যাপ? কেন পরিমাণবটি জনকে হাওয়া টুপিটি দেওয়ার প্রস্তাব দিয়েছিল? মাথার উপরে নিয়েছিল, কাকে নিয়েছিল? কচ্ছপটাকে। তাহলে সেটা একটা ভালো কাজও করেছিল না বুঝে, ব্যাস তার ফলস্বরূপ ওকে দারুণ একটা গিফট দেওয়া হয়েছিল। তো এবার প্রশ্নটা হচ্ছে, স্যার হোয়াই দিয়ে প্রশ্ন করলে আমরা কি করব? হোয়াই দিয়ে প্রশ্ন করলে আমরা বিকজ দিয়ে উত্তর করব। এই কি পয়েন্টগুলো সবাইকে মাথায় রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা, শুধু শুধু বিকজ দিয়ে সবসময় হবে এমনটাও নয়, কিছু কিছু ক্ষেত্রে বিকজের জায়গায় আমরা টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম দিয়ে উত্তর করতে পারি, সেটাও তোমাদের দেখিয়ে দেবো। যদি বিকজ দিয়ে উত্তর করি, বিকজের পরে সাবজেক্ট চাই, ভার্ব চাই। আর যদি বিকজ না থাকে, মানে বিকজ ছাড়া আমি টু প্লাস V1 যেটাকে ইনফিনিটিভ বলে ওইভাবে যদি করি, তাহলে আর সাবজেক্ট আর ভার্ব দরকার নেই। এই জিনিসগুলো আমরা সব প্র্যাকটিস করতে করতে বুঝবো। এতদিন তোমরা মুখস্থ করেছো বা দেখেছো, এখন আমি পদ্ধতি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমরা ইংলিশে লিখতে পারি। আচ্ছা, সাবজেক্ট আমরা প্রশ্ন থেকে তুলবো, দ্য ফেয়ারিম্যান, এটা তো আমাদের সাবজেক্ট। হ্যাঁ, তাহলে দ্য ফেয়ারিম্যান লিখে দিলাম। সাবজেক্টের পরে কাকে দরকার? ভার্ব। আচ্ছা, এখানে ভার্ব কোনটা? অফার। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমি এভাবে বোঝাবো না, আমি একটা দুটো ভালো করে বোঝাবো, সেই দুটো ভালো করে বোঝো। অফার আছে আর আছে ডিড। দেখো, পাস্ট টেন্সে যখনই প্রশ্ন করা হবে তখন ডিড দিয়ে প্রশ্ন করা হবে, আর আমরা যখন উত্তর করব পাস্ট টেন্সেই তো উত্তর করব, তখন ডিটাকে আমরা লিখবো না, তার পরিবর্তে কি করব, ডিডের জন্য যে ভার্বটা এতক্ষণ ফার্স্ট ফর্মে ছিল সেটা হয়ে যাবে সেকেন্ড ফর্মে। বোঝা গেল? এখানে ডিড ছিল বলে এটা অফার হয়ে রয়েছে, অফার তো ভার্ব, আমি তো ডিডকে রাখবো না উত্তর লেখার সময়, তখন অফারটা হয়ে যাবে অফার্ড, পাস্ট ফর্ম হয়ে গেল। এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো আমাকে শিখতে হবে। তাহলে কি করলাম, আমরা সাবজেক্ট বসালাম, অফার্ড বসিয়ে দিলাম, এইটুকু বুঝেছি? আচ্ছা, কাকে অফার করা হচ্ছে? অবজেক্টটাকে, অবজেক্ট হচ্ছে জন, জন বসিয়ে দিলাম। কি তাকে অফার করা হচ্ছে? দা উইন্ড ক্যাপ, দা উইন্ড ক্যাপ। দেখো এইটুকু আমি কোথা থেকে লিখলাম, আমাকে মুখস্থ করতে হলো না তো, এইটুকু দেখেই কিন্তু টিচার বুঝে যাবে না দারুন এই মেয়েটা বা ছেলেটা ও নিজে থেকে লিখতে জানে। হোয়াই দিয়ে স্যার প্রশ্ন, তাহলে কি করব? বিকজ, বিকজের বা সাবজেক্ট ভার্ব লাগবে। হ্যাঁ, তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে কি, কাকে, কার কথা বলা হচ্ছে? পরিমাণবটা। পরিমাণবটা থ্যাঙ্কফুল হয়েছিল, কারণ পরিমাণবটা খুশি হয়েছিল, তাহলে পরিমাণবের জন্য কিন্তু এখানে হি এসছে, হি। ঠিক আছে। আচ্ছা, এবার স্যার ভার্বটা কি বসাবো? যদি আমি সেরকম ভার্ব না পাই আমি, তাহলে ওয়াজ বসিয়ে দেবো, যেহেতু পাস্ট টেন্স, সিঙ্গুলার হলে। হ্যাঁ, আর যদি প্লুরাল হয় তাহলে ওয়ার বসাবো। তারপর থ্যাঙ্কফুল টু জন ফর হিজ কাইন্ডনেস। দেখো,
এই যে অংশটা না, এই অংশটা তুমি টেক্সট বইয়ে পেয়ে যাবে, তুমি তোমার সিনেই পেয়ে যাবে। পারলে তুমি লিখে দাও, না হলে পেয়ে যাবে। মানে আমি দেখাতে চাইলাম কত সহজভাবে জিনিসগুলো নেওয়া যায়। মুখস্থ করো না, মুখস্থ ফুখস্থ কিচ্ছুর প্রয়োজন নেই। আমি যদি এতটা স্ট্রাকচার করতে পারি না, বাকিটা আমি টেক্সট থেকে নিতে পারবো। কিন্তু তোমাদের ম্যাক্সিমাম দেখবে স্কুলে কি করবে ছেলেমেয়েরা, দেখবে কোথায় লাইনটা ম্যাচ হচ্ছে, ব্যাস পুরো সব লিখে দিল, ও নাম্বার পাবে না ঠিকঠাক, কেটেই দেবে ওকে। আমরা সেটা করবো না, আমরা প্রশ্নের লাইন ধরে করবো, আমরা দেখাবো যে আমরা ইংলিশ নিজে লিখতে পারি। হোয়াট ওয়াজ দ্য কন্ডিশন দ্যাট ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য উইন্ড ক্যাপ। তাহলে উইন্ড ক্যাপটার মানে ব্যাপারটা কি, এর মধ্যে কি এমন বিশেষত্ব আছে? এখানে বিশেষত্ব বলেনি, বলে যে সতর্ক বার্তা না। হোয়াট ওয়াজ দ্য কন্ডিশন, ওই কন্ডিশনটা কি আছে, মানে ভালো দিক তো রয়েছে কিন্তু একটা কন্ডিশনও রাখা আছে, সতর্ক বার্তা। কি সতর্ক বার্তা? আচ্ছা, তাহলে সতর্ক বার্তাটাই আমাদের এখানে এখন সাবজেক্ট। তাহলে দ্য কন্ডিশন ওয়াজ, তাহলে কন্ডিশনটা মানে ছিল, ওয়াজ মানে ছিল, পাস্ট টেন্স না, অ্যামিজার মানে হয়, এখানে তো হয় হবে না, ছিল, ছিল দ্যাট যে, ব্যাস। এবার এখান থেকে তুমি পুরোটা টেক্সটে পেয়ে যাবে, পাবে না? টেক্সট থেকে লিখে দাও। হোয়াই ডিড জন বিকাম পপুলার উইথ দ্য সেলার্স, মানে নাবিকদের কাছে জন কি করে খুব পপুলার হয়ে গেল? ও তো হাওয়া সাপ্লাই করতে পারে, তাই না? তাহলে হাওয়া সাপ্লাই করার ক্ষমতা আছে। দেখো এখানেও কি দিয়ে প্রশ্ন, হোয়াই, তাহলে আমাদের উত্তর কি দিয়ে হবে? বিকজ, বিকজ এর পর সাবজেক্ট তারপরে ভার্ব, দেখেছো? আচ্ছা, তার আগে আমি এবার প্রশ্নের লাইন ধরে জিনিসটাকে সাজিয়ে নেব। আমাদের সাবজেক্ট হচ্ছে জন, বসালাম। স্যার ডিড আছে, ডিড থাকলে ভার্বের ফার্স্ট ফর্ম হবে, আমি ডিডটাকে কেটে দেবো, তাহলে কি বানাবো এটাকে? ভার্বের সেকেন্ড ফর্ম। তাহলে কামের সেকেন্ড ফর্ম হচ্ছে কেম। এটুকু সবাই বুঝতে পারছি? তাহলে এখানে তো কাম নয়, সরি বিকাম, তাহলে ওটা হবে বিকেম, তাই তো? তাহলে বিকেম। তারপর কি আছে? পপুলার উইথ দ্য সেলার্স, পপুলার উইথ দ্য সেলার্স। কতটা আমরা প্রশ্ন থেকে পেলাম, বিকজ, ব্যাস। বাকিটা তুমি প্রশ্নে পেয়ে যাবা, এই সরি বাকিটা তুমি সিনের মধ্যে পেয়ে যাবা। তাও আমি যদি নিজে থেকে লিখতে চাই কি হবে? ইট ওয়াজ উইন্ড দ্যাট দ্য সেলার্স কল ফর, মানে এটা হচ্ছে বাতাস যেটা সেলাররা চায় এবং যেটা ও সাপ্লাই করতে পারে। এগুলো আমাদের আর মুখস্থ করার প্রয়োজনই নেই, বোঝা গেল? আমরা টেক্সট থেকে খুঁজে, আর আমাদের টেক্সট থেকে খুঁজতে হবে। পরীক্ষার সময় মনে হয় যে সিনটা আরেকবার পড়ে বুঝি কি আছে, এত ভালো করে সিনগুলো বোঝানো হয়েছে, তবুও আমরা একবার এক ঝলকে দেখে নেবো। হোয়াই ডিড দ্য সেলার্স ট্রাই টু রিপ অফ দ্য ক্যাপ ফ্রম জনস হেড, তাহলে জনের মাথা থেকে টুপিটা ছিঁড়ে ফেলার চেষ্টা করেছিল কেন নাবিকরা? নাবিকরা কেন এটা করেছিল আমরা জানি তো, জাহাজটাই তো উল্টে পড়ে যাবে। তাহলে এখানেও আমরা প্রশ্নের লাইন ধরে করব। দেখো এখানে কি আছে, এখানেও হোয়াই আছে। দেখো এখানে আমরা সব জায়গায় যে হোয়াইটাকে ইয়ে করবো তা নয়, দেখো এখানে ওই যে যেটা বলছিলাম ইনফিনিটিভে, দেখো টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম দিয়ে, দেখো এবার দেখো টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্মের পর কিন্তু সাবজেক্ট ভার্ব নেই, আছে? দেখো নেই, তবু এখানে বিকজ আর একটা লেখা যায়। আমি উত্তরটা দেখাচ্ছি তোমাদের কিভাবে হবে। দেখো আমরা সবার আগে সাবজেক্ট খুঁজবো, সাবজেক্ট হচ্ছে দ্য সেলার্স, দ্য সেলার্স হলো একই কন্ডিশন। দেখো ডিড আছে, তার মানে ভার্বের ফার্স্ট ফর্ম রয়েছে, দেখেছো? তাহলে ডিডটা আমাদের থাকবে না, এটা হয়ে যাবে সেকেন্ড ফর্ম। সেকেন্ড ফর্ম কি করে করে? ওয়াইটা সরে গিয়ে আইইডি হবে, তাহলে দ্য সেলার ট্রাইড। ফার্স্ট টেন্সে কোনো ঝামেলাই নেই, সেইলার আছে না সেইলার্স আছে, তোমার দেখারই দরকার নেই, ভার্বের জাস্ট সেকেন্ড ফর্ম বসাতে হবে। তো প্রেজেন্ট টেন্সে ঝামেলা ছিল। ট্রাইড হলো, এখানে যা আছে সব লিখে দাও। টু রিপ অফ দ্য ক্যাপ ফ্রম জনস হেড আছে, টু রিপ অফ দ্য ক্যাপ ফ্রম জনস হেড, ব্যাস। এইটুকু আমি প্রশ্ন থেকে বানালাম। তারপরে টু প্লাস ভি1, টু স্টপ মানে থামাতে। দা স্কুয়াল, কি থামাতে? স্কুয়ালটাকে। স্কুয়াল কাকে বলে আমি বলেছিলাম রিডিং এর সময়, ওই ওলট পালট যেটা আর কি হাওয়াতে হচ্ছিল। আচ্ছা, দিয়ে দেখো এক কথায় যদি উত্তর চাইতো না, তোমার এখানেই উত্তরটা কমপ্লিট। ওইটা থামানোর জন্য টুপিটা ছিঁড়ে ফেলতে চাইলো, এক নম্বরে এক কথা দিয়েছে। এবার দেখা গেল আর একটু লিখলে ভালো হয় 2 নম্বরে, হ্যাঁ? তখন আমি বিকজ দিয়ে আর একটু কথা লিখে দিতে পারি, সেটা আমরা প্রশ্নের লাইনে পেয়ে যাব, বোঝা গেল? তা না হলে উত্তরটা এখানেই কমপ্লিট, এখানে তুমি কমপ্লিট করতেই পারো, কিন্তু জাস্ট এটা সম্বন্ধে এটা অনেকে টিচার স্যার বুঝতে পারছেন কি এটা, তাহলে বিকজ দিয়ে আর একটু কারণটা জানিয়ে দিলাম।
কোনো প্রশ্নের পেছনে কিন্তু বেশি সময় ইনভেস্ট করতে পারবো না, 4টে লেসন, হ্যাঁ আমাদের খুব তাড়াতাড়ি শেষ করতে হবে। আমি আজকের ক্লাসটা বোঝানোর চেষ্টা করছি হচ্ছে সেটা তোরা বুঝতে পারছিস তো? প্রশ্নের লাইন ধরে কি করে উত্তরটা আমরা তৈরি করব এবং টেক্সট থেকে বাকিটা কি করে তুলবো, এটা শিখতে পারলে আর মুখস্থের প্রয়োজন নেই। আর মুখস্থ করবি বা কেন, তোকে টেক্সটের একটা প্রশ্ন নাও দিতে পারে, প্রশ্ন নিজে তৈরি করলো টিচারটা, কারণ যে টিচার প্রশ্ন করবে সে তো ইংলিশে লিখতে জানে, সে চায় যে না আমি টেক্সট থেকে দেবো না, টেক্সট থেকে দিলে তো মুখস্থ করে আসবে, তাহলে মূর্খ আর শিক্ষিতর বিচার করা হবে না, আমি একটুখানি নিজে থেকে একটা প্রশ্ন দিই যে প্রশ্নটা টেক্সটে থাকবে না, দাও এবার তুমি কি করে লিখবা। হ্যাঁ এবার সেটা তো তোমার কাছে আনকমন তো হবে না, তোমার ওই টেক্সট থেকেই দেবে, তবে অনুশীলনীর মধ্যে নেই, হতেই পারে, তাহলে আমরা ভয় পাবো না, বাকিরা ওই সময় কিন্তু মুখ থুবড়ে পড়বে, তোমরা মুখ থুবড়ে পড়বে না। হাউ ডিড জন ডিভাইড হিজ টাইম বিটুইন ল্যান্ড অ্যান্ড সি, তাহলে জন ডাঙা এবং সমুদ্র ভাগাভাগি করে সময় কিভাবে কাটাতো, ঠিক আছে, তাহলে এখানে আমাদের সাবজেক্ট হচ্ছে জন। আচ্ছা এবার আমাদের ভার্বটাকে, এখানে সময় কাটানোর কথা বলা হচ্ছে, মানে ভাগাভাগি করে সময় কাটাতো, তো সেরকম কাটানো নামক কোনো ভার্ব নেই, তো সেখানে আমরা স্পেন্ডের পাস্ট ফর্ম হচ্ছে স্পেন্ট মানে কাটানো, জন স্পেন্ট দিয়ে, এটা পুরো তো টেক্সটে আছে, আমার তো পুরো মনে পড়ছে, আছে না, এটা তো আর কোনো কিছুর প্রয়োজনই নেই। তাহলে সবার আগে আমাকে প্রশ্নটা জাস্ট একটু বুঝতে হবে, প্রশ্নটার বেঙ্গলি মিনিং কি, আর প্রশ্নের বেঙ্গলি মিনিং বুঝতে গেলে কি করতে হবে বলো তো, প্রশ্নে একটা কি দুটো ওয়ার্ড থাকে এমন যেটা বুঝতে পারি না বলে লাইনটার মানে বুঝতে পারছি না, সেই ওয়ার্ডগুলোর মানে বুঝতে হয়। ডু ইউ থিঙ্ক, আচ্ছা ডু ইউ থিঙ্ক দিয়ে যে প্রশ্নগুলো হয় ওগুলো পরীক্ষায় সেরকম আসে না, তো এটা নিয়ে আমি আলোচনা করছি না। দেখো হোয়াই ডিড জন ওয়ান্ট টু রিটার্ন দ্য উইন ক্যাপ টু দ্য ফেয়ারিম্যান, বলছে জন কেন হাওয়া টুপিটা পরিমাণবটিকে ফেরত দিতে চেয়েছিল, ফেরতও তো দিতে চেয়েছিল, নেগেটিভ পজিটিভ দুটোই তো ছিল না, হ্যাঁ 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 কেন কেন, আচ্ছা এখানেও দেখো আমাদের হোয়াই দিয়ে প্রশ্ন রয়েছে। আচ্ছা সাবজেক্ট হিসেবে আমরা কাকে নেব, দা উইন ক্যাপ, হ্যাঁ আচ্ছা তাহলে দা ক্যাপ বা দা উইন ক্যাপ যে কোনো একটা লিখতেই পারি। কস্ট বল কোনটা, হয়নি তো, অনেক তুই ছাড়া সবাই জানে হবে না, তুই হয়তো অন্য কিছু ভাবছিলি তখন। আচ্ছা দেখো আমাদের সাবজেক্ট হচ্ছে দা উইন ক্যাপ, বোঝা গেল। দেখো এখানে প্রশ্নটা কিন্তু আমি যেভাবে লিখেছি দা উইন ক্যাপ, এই যে ক্যাপ আছে এটাকে তুমি কি করবে, দা উইন ক্যাপ। আচ্ছা তারপরে কি আছে, কস্ট, কস্ট মানে কি কারণ, তো এখানে আমি এভাবে লিখেছি দিয়ে, এইটা পুরো টেক্সটে আছে, কিন্তু আমি এটাকে আমার মতো করেও লিখতে পারি, কিভাবে লিখতে পারি, দা উইন ক্যাপ, এটা সাবজেক্ট হয়ে গেল, হ্যাঁ না এটাকে সাবজেক্ট বানাবো না, তাহলে কাকে সাবজেক্ট বানাবো, জনকে, জন, ডিড আছে ডিড কেটে দেবো, তাহলে ওয়ানটাকে কি করব, ওয়ান্টেড, তাহলে জন ওয়ান্টেড টু রিটার্ন দ্য উইন ক্যাপ টু দ্য ফেয়ারিম্যান, তারপরে বিকজ দেওয়ার পর এখান থেকে পুরোটাই টেক্সটে পেয়ে যাবে। এবার আমাদের ক্লাউডস, মেঘ কোথায়, মেঘ কই, মেঘ, আচ্ছা হুইচ কোশ্চেন হান্টেড দ্য বয়, হান্টেড মানে তাড়া করে বেড়ানো, কোনটা তাকে তাড়া করে বেড়াচ্ছে, কোন প্রশ্নটা, আচ্ছা তাহলে এই দেখো হুইচ দিয়ে প্রশ্ন করছে, হ্যাঁ এই জায়গাটা তো একটা কি পয়েন্ট রয়েছে, কোন কোশ্চেন, ওই কোশ্চেনটা, তাই না, তাহলে উত্তর যখন লিখবো কোশ্চেনটা হচ্ছে ওই কোশ্চেনটা, তখন নির্দিষ্ট কোশ্চেন হয়ে গেল দা কোশ্চেন, তখন আমাদের উত্তরটা দা কোশ্চেন দিয়ে হবে, দা কোশ্চেন, প্রশ্নটা দ্যাট যেটা হলো, হান্টেড দা বয় হলো, তারপরে আমাদের এই দেখো এই পুরোটা কিন্তু সাবজেক্ট হলো অরিজিনালি, সাবজেক্টিভ ক্লজ, কেন ক্লজ বললাম, কারণ এর মধ্যে ভার্ব রয়েছে, দেখো হান্টেড, হ্যাঁ তো আমরা এই ক্লজের মধ্যে যদি জিনিসটা ভালো করে দেখি ভার্ব আছে, আর যদি এটাকে পুরোটাকে সাবজেক্ট বানাতে যাই সাবজেক্টও বানা যাবে, দা কোশ্চেন দ্যাট হান্টেড দা বয় হলো সাবজেক্ট, এবার ভার্ব চাই, সেটা হচ্ছে ছিল, তাহলে স্যার ওয়াজ বসাবো না ওয়্যার বসাবো, সিঙ্গুলার না প্লুরাল, সিঙ্গুলার, কি করে দেখো দা কোশ্চেন এটা সিঙ্গুলার না প্লুরাল, সাবজেক্ট তো দা কোশ্চেন, কোশ্চেন সম্বন্ধে এই কথাটা বলা হলো, তাহলে কোশ্চেন সম্বন্ধে অতিরিক্ত এই কথাটা তো আমাদের মেন কথা নয়, মেন কথা হচ্ছে আমাদের দা কোশ্চেন, এর জন্য আমাদের সাবজেক্ট এই ভার্ব কি বসলো, ওয়াজ। আচ্ছা
তারপর আমরা টেক্সট বই পেয়ে যাব, অথবা এই ছোট্ট লাইনের জন্য টেক্সট বই দরকার নেই। কোথায় গেল? হোয়ার দ্য ক্লাউডস হ্যাড গন। মেঘগুলো কোথায়? মেঘগুলো কোথায় গেল, এই প্রশ্নটা তাকে তাড়া করে বেড়াচ্ছে। আচ্ছা, হোয়াট ডিড দ্য বয় সি ইন দ্য মিডল অফ দ্য নাইট। তাহলে মধ্যরাত্রিতে কি দেখেছিল? কে দেখেছিল? কি দেখেছিল? কে দেখেছিল? বলছে হোয়াট ডিড দ্য বয় সি ইন দ্য মিডল অফ দ্য নাইট। মধ্যরাত্রে ছেলেটা কি দেখেছিল? আকাশটা কেমন ছিল? একটু মেঘ ছিল, হ্যাঁ, বিদ্যুৎ চমকাচ্ছিল। দেখো আমি এখানে কি লিখেছি? হি স। তোমাদের হি স লেখার দরকার নেই, তোমরা কি লিখবে? এই যে সাবজেক্ট দা বয়, আমরা প্রশ্নের লাইন ধরে করব। আচ্ছা, এখানে ডিড আছে, ডিড কেটে গেল, তাহলে সিটা কি হয়ে যাবে? স। সাবজেক্ট লিখলেই তারপরে ভার্ব বসাতে হবে। হি স দ্যাট, যে হয়ে গেল। বাকিটা আমরা সব টেক্সট বইয়ে পাবো। তাও একবার পড়িয়ে দিচ্ছি কি আছে দেখো। দ্য ক্লাউডস ওয়ার রাম্বলিং ইন দ্য স্কাই। রাম্বলিং করছিল, মেঘ গুড়গুড় গর্জন করছিল। দ্য ক্লাউডস ওয়ার ডেন্স অ্যান্ড ব্ল্যাক অ্যান্ড অকেশনালি দেয়ার ওয়ার ফ্ল্যাশেস, মাঝে মধ্যে ফ্ল্যাশেস হচ্ছিল, অফ লাইটিং, বিদ্যুৎ চমকাচ্ছিল। ইট সিমড অ্যাজ ইফ ইট উইল বি রেইন। এখানে এখানে কিচ্ছু নেই, এখানে সব টেক্সটের লাইন, এটা পুরো কোনো মুখস্থ করার প্রয়োজন নেই। তাহলে হাউ ডিড হি ফিল, সে কিরকম ফিল করছিল যখন সে মাঠের মাঝখান দিয়ে হাঁটছিল? হ্যাঁ হ্যাঁ, তার গলা শুকিয়ে যাচ্ছিল, শরীর পুরো গরম হয়ে গেছিল, রোদে তো সে হাঁটাহাঁটি করছিল না, হ্যাঁ, মাথার চাঁদি ফেটে যাচ্ছিল। আচ্ছা, তাহলে সাবজেক্ট বসাবো। আচ্ছা, সাবজেক্ট হচ্ছে কি, এখানে হি রয়েছে, তাই তো? তাহলে হি মানে দা বয়, আমরা হিও লিখতে পারি, দা বয়ও লিখতে পারি, দা বয়। আচ্ছা, ডিড আছে, ডিড কেটে দেবো, ফিলটাকে কি করব? ফেল্ড, ফেল্ড করব, তাই তো? তাহলে ফেল্ড। আচ্ছা, এরপর আমরা এই জায়গাটা নিজের সাথে টেক্সট বইয়ের সাথে মিশিয়ে লিখতে হবে। দ্য বয় ফেল্ট এক্সট্রিমলি হট অ্যাজ ইফ হিজ বডি ওয়াজ অন ফায়ার অ্যান্ড হিজ থ্রোট ওয়াজ ড্রাই। তাহলে হিজ মানে হিজ বডি ওয়াজ অন ফায়ার অ্যান্ড হিজ থ্রোট ওয়াজ ড্রাই, এইটুকু তুমি টেক্সটে পাবাই, এইটুকু তোমাকে একটু বানাতে হবে। দ্য বয় ফেল্ট এক্সট্রিমলি হট মানে এক্সট্রিম পর্যায়ে গরম হয়ে গেছিল। এবার অ্যাজ ইফ, এইটার মানে কিন্তু ভালো করে জেনে রাখো। অ্যাজ ইফ মানে যেন মনে হচ্ছে, এই যেন মনে হয় এরকম টাইপের একটা মিনিং এটা দেয়। এই লিঙ্কার গুলো কিন্তু খুব প্রয়োজনীয়। আমি লিঙ্কার দেখাচ্ছিলাম রাইটিং ক্লাসে, সব লিঙ্কার আমার এখনো দেখানো হয়নি। ওই ফরম্যাট গুলো হয়ে গেলে আমি আবার লিঙ্কার এবং লেখালেখিতে ফিরে যাবো। হোয়াট ডিড হি ডু আফটার রিচিং দ্য শেল্টার অফ দ্য ট্রি। তাহলে গাছের ছায়ায় আশ্রয় এসে বালকটি কি করলো? দেখো এখানে রিচিং আছে না, এই রিচিংটাকে আমি রিচড করে দেবো, করা যায়। তাহলে হি রিচড দ্য শেল্টার অফ দ্য ট্রি। তারপরে কি লিখতে পারি? অ্যান্ড, তারপরে এখান থেকে লিখতে পারি অ্যান্ড স্প্ল্যাশড দ্য কুল ওয়াটার ফ্রম দ্য পার্সিয়ান হুইল অন হিজ ডাস্টি ফিট অ্যান্ড ওয়াশড হিজ হ্যান্ড অ্যান্ড ফেস অ্যান্ড ড্র্যাঙ্ক টু হিজ স্যাটিসফ্যাকশন। লেখা যায়, অনেক রকম ভাবে লেখা যায়। আর এছাড়া ওই যে ও যেটা বলে হোয়েন, যখন সে ওইখানে পৌঁছেছিল তখন সে এগুলো করেছিল, যখন তখন দিয়েও করা যায়। তো যখনের জন্য হোয়েন, তখনের জন্য আর কিছু লাগে না, কমা দিলেই হয়ে যায়, কমা দিয়ে উত্তর লেখা শুরু করা যায়। এগুলো আমরা আরো ভালো মতো শিখবো। প্রশ্নবিচিত্রা যখন সেট গুলো আমি করাবো তখন ডাইরেক্ট আমি ওখান থেকে তুলে তুলে দেখাতে পারবো, এখন হয়তো দেখাতে পাচ্ছি না। হোয়াট ডিড দ্য ওল্ড ম্যান সে অ্যাবাউট দ্য প্লেস হোয়ার হি ওয়ান্স লিভড। বৃদ্ধ লোকটি এককালে যেখানে বাস করতেন সেই স্থান সম্বন্ধে কি বলেছিলেন? উনি গল্প বলা শুরু করেছিলেন, 10 বছর বৃষ্টি হয়নি। এখানে বৃদ্ধ লোকটি কি বলেছিল সেটা জানতে চেয়েছে না, আমরা বলতেই পারি বৃদ্ধ লোকটি বলেছিল, দ্য ওল্ড ম্যান সে, বৃদ্ধ লোকটি বলেছিল। না স্যার আমাকে একটু বেশি দেখাতে হবে, আমি বেশি লিখেছি। তাহলে প্রশ্নের লাইন ধরে লিখবো, কিভাবে লিখবো? সাবজেক্ট হচ্ছে দ্য ওল্ড ম্যান, ডিডটাকে কেটে দেবো, তাই তো? আচ্ছা, সেটাকে তাহলে কি করব? সেইড অ্যাবাউট দ্য প্লেস হোয়ার হি ওয়ান্স লিভড, তারপরে দ্যাট দিয়ে তারপর সব লিখে দিলাম। লাইনটা কত বড় হয়ে গেল। অথবা সে এবং তার ভার্বটা তারপর দ্যাট দিয়ে লিখে দেবো। আমরা ন্যারেশনে শিখেছি না, হি সেইড দ্যাট, তারপরেই তো ইনভার্টেড কমা উঠে গিয়ে বিশ্লেষণ করা হলো। তো কেউ যদি কি বলেছে জানতে চাওয়া হয়, তাহলে সে বলেছে যে দ্যাট, তারপরে যে যা বলছে সেটা লিখে দাও। সেন্টেন্স কিভাবে গঠন হচ্ছে সেইটার দিকে সবাই ফোকাস করো। হাউ ডিড দ্য বয় ফিল অ্যাজ হি রিচড দ্য
মাড হাট মানে মাটির বাড়িতে, মাড হাট মানে মাটির ওই ঘরটা, সেখানে পৌঁছে সে কি অনুভব করেছিল, তাই না? হ্যাঁ, এখানেও আমি এই যখন লিখেছি হি ফেল্ট, সে অনুভব করেছিল বলে ডাইরেক্ট উত্তর লিখে দিয়েছি। তোমরা তা করবে না, তোমরা আর একটু লিখবে প্রশ্নের লাইন ধরে। চলো প্রশ্নের লাইনে কি লিখবো? সাবজেক্ট হচ্ছে দা বয়, ডিডটা কেটে দেবো, ফিল্ডটাকে কি করব? ফেল্ট। আচ্ছা ফেল্ট, the boy felt as he reached the mud hut, না আচ্ছা ফেল্টের পরে এই অংশটা এখানে লিখলে হবে না, এটাকে পরে লিখতে হবে। তাহলে সে যে অনুভব করেছিল যেটা, সেটা আগে বলে দিতে হবে, তারপর ওইটা লিখতে পারো। তাহলে দা বয় ফেল্ট, তারপরে এই যে এখান থেকে লিখে দেয় এই নিপ, এখানে হি এর জায়গায় দা বয় দিয়ে ফেল্ট আর নিপ ইন দা এয়ার অ্যান্ড দ্য আর্থ ওয়াজ ড্যাম্প, ভেজা ভেজা ছিল না মাটিটা, আন্ডার হিজ ফুট। তারপরে আমরা এটা লিখতে পারি অ্যাজ হি রিচ দ্য মাড হাট। অথবা শুরুতেও এটা গুছিয়ে অনেকভাবে লেখা যায়, এটাকে হোয়েন দিয়েও শুরু করা যায়। কি হবে বর্ণালী বল হোয়েন দিয়ে? হোয়েন দ্য বয়, এইখান থেকে লিখলে ভালো হয়, সাবজেক্টটা এখান থেকে তুললে ভালো হয়। আমি বলি এই হি আর দা বয় তো একই, হি আর দা বয় তো একই, তাহলে এইটাকেই আমি লিখবো, তবে এখানে হি লিখবো না, দা বয় লিখবো। তার আগে আমি কি লিখবো? হোয়েন। হোয়েন দা বয় রিচড দা মাড হাট দিয়ে কমা দিয়ে দেবো, কমা কমা দিয়ে তারপরে হি ফেল্ট থেকে এই অংশটা আমরা টেক্সট বই পেয়ে যাবো। ভ্যারাইটি হিসাবে নিজে থেকে জিনিসগুলো তৈরি করা শেখো, এটাই লাগবে, এটা ছাড়া আর কোনো গতি নেই। হোয়াট ডিড দ্য বয় ডু অ্যাজ হি স্টুড আন্ডার দ্য জামুন ট্রি? জাম গাছটির নিচে দাঁড়িয়ে বালকটি কি করলো? কি করলো? মানে বৃষ্টির জলটা সে নিজের শরীরে পড়তে দিল, মানে এটার জন্য সে ঘুরছিল, তাই শাহরুখ খানের মতো করলো। আচ্ছা তাহলে এখানে আমাদের কি করব? দেখো দা বয় আর হি একই তো, তাহলে অনেক ভাবে করা যায়, এখানে একরকম ভাবে সহজ ভাবে করা হয়েছে যে হি স্টুড, স্ট্যান্ডের পাস্ট ফর্ম হচ্ছে স্টুড, বেনিথ দা জামুন ট্রি, ওই আছে না আন্ডার দা জামুন ট্রি, আমরা বেনিথ বা আন্ডার দুটোই লিখতে পারি, বেনিথ মানেও নিচে, আন্ডার মানেও নিচে। তাহলে আন্ডার লিখে দাও, আন্ডার দা জামুন ট্রি অ্যান্ড দিয়ে তারপরে এটা টেক্সট বই পেয়ে যাবো, লেট রেইনড্রপস ফল অন হিজ হেড অ্যান্ড ফেস, বুঝা গেল? এটা টেক্সটে পেয়ে যাবো, মানে পড়তে দেওয়া হলো এটাকে। হোয়াই ডিড দ্য ক্লাউড সেড রেইন ইন দ্য অ্যাবসেন্স অফ দ্য বয়? বালকটির অনুপস্থিতিতে মেঘ বৃষ্টিপাত ঘটিয়েছিল কেন? কেন ঘটিয়েছিল? এই কেন ঘটিয়েছিল এটা তো টেক্সট বইয়ে নেই, আছে? প্রশ্নটা কি? হোয়াই ডিড দ্য ক্লাউড সেড রেইন ইন দ্য অ্যাবসেন্স অফ দ্য বয়? বালকটির অনুপস্থিতিতে মেঘ বৃষ্টিপাত ঘটিয়েছিল কেন? তাহলে টেক্সট বই যেহেতু নেই, এই প্রশ্নটা ইম্পর্টেন্ট নয়। বোঝা গেল যে তুমি কি মনে করো ইম্পর্টেন্ট নয়, কারণ যারা প্রশ্ন করে না তারা সহজ প্রশ্ন করতে যায় যাতে ম্যাক্সিমাম সবাই পারে, এবং সেটা যেন টেক্সট বই রিলেটেড হয়। তবুও তাহলে স্যার আমরা কি করব? আমরা নিজে থেকে যদি লিখতে পারি লিখবো, তাই না? তো ইট ওয়াজ অ্যাজ ইফ দ্য ক্লাউডস ওয়ার প্লেইং হাইড অ্যান্ড সিক, তার সাথে লুকোচুরি খেলছিল। উইথ দ্য বয় হি কেপ্ট সার্চিং ফর দ্য ক্লাউড, মানে এটা হচ্ছে তোমাকে নিজে থেকে লেখার দক্ষতা, যে সারাদিন সে ঘোরাঘুরি করেছিল বাট নেভার ফাউন্ড ইট, কিন্তু সে তাকে খুঁজে পায়নি। অ্যাজ আ ন্যাচারাল ফিনোমিনান, এই ফিনোমিনা রেইন ডিড সেড বাট আনফরচুনেটলি ইট ওয়াজ ইন হিজ অ্যাবসেন্স। তো এটা ইম্পর্টেন্ট নয়, এটা আমরা নিজে থেকে লিখতে পারলে লিখবো, এত ইম্পর্টেন্ট যেহেতু নয় এখন আমাদের করার দরকার নেই। আচ্ছা লেসন 3 অ্যান এপ্রিল ডে, মনে পড়ছে এপ্রিল ডে? দেখো হোয়াই ইজ ইট সুইট টু ভিজিট দ্য উড ডিউরিং স্প্রিং টাইম, মানে বসন্তে অরণ্য পরিদর্শন করাটা মধুর কেন? হোয়াই ইজ ইট সুইট, সুইট মানে একদম মিষ্টি মধুর, টু ভিজিট দ্য উড, উড মানে বনভূমি, ডিউরিং স্প্রিং টাইম বসন্তের সময়, এই সময়টা কি বসন্ত? ওই রকমই, মানে গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত, এই যে বসন্ত আসছে, ঋতুদের রাজাই হচ্ছে বসন্ত, সব থেকে দারুণ সময়টা হচ্ছে এই টাইমটা। তাহলে এই যে সময়টা সবাই সকালবেলা মাঠে যাবা, দারুণ লাগবে। এই আর কদিন পরে আস্তে আস্তে ঠান্ডাটা কমে যাবে, আমি তো সকালে মাঠে বসে কোকিলের আওয়াজ শুনতে পাই, গাড়ি ঘোড়ার আওয়াজ পাই, কোকিলের আওয়াজ শুনতে পাই,
এই প্রকৃতির এই মানে ঘরোয়া পাড়ার চেঁচামেচির বাইরে একটু প্রকৃতির আওয়াজ শুনতে হবে, ওয়েদারটাও ভালো হয়, বিকেল সন্ধ্যাবেলাটাও দারুণ হাওয়া দেবে। আচ্ছা হোয়াই, দেখো দেখো হোয়াই দিয়ে প্রশ্ন, এই যে বিকজ দিয়ে উত্তর। কিভাবে করব? সাবজেক্ট হচ্ছে ইট, আচ্ছা তারপরে ইজ সুইট, টু ভিজিট দ্য উড ডিউরিং দ্য স্প্রিং টাইম, টু ভিজিট দ্য উড ডিউরিং দ্য স্প্রিং টাইম। দেখো এতটা লিখে ফেললাম, বিকজও লিখে দিলাম, বোঝা গেল? আচ্ছা বাকি এই যে অংশটা তোমাকে নিজে থেকে লিখতে হবে, এটা কোনো টেক্সটে এরকম ভাবে নেই, ঠিক আছে? আচ্ছা কারণ কোনো একজন এক্সপিরিয়েন্স করতে পারে সৌন্দর্য সিজনের, তো এটা নিয়ে আলোচনা করছি না, তোমরা নিজেরা জাস্ট পড়ে নিয়ে লিখে দেবে একটু নিজেদের মতো করে। হোয়াট ডাজ উইন্টারস কোল্ড ডু টু দ্য ট্রি, মানে শীতের ঠান্ডা গাছকে কি করে? হোয়াট ডাজ উইন্টারস কোল্ড ডু টু দ্য ট্রি, মানে শীতের ওই ঠান্ডা গাছ কি পছন্দ করে? শীতের ওই ঠান্ডাটা পছন্দ কিন্তু করে না, তাহলে গাছটাকে সে কি করে? গাছটাকে গাছ নুয়ে পড়ে শীতের ওই ঠান্ডায়। তাহলে উইন্টার অ্যাপোস্ট্রফি এস মানে উইন্টার এর ঠান্ডা, কোল্ড, এইটুকু হচ্ছে সাবজেক্ট। উইন্টারস কোল্ড এটা হচ্ছে সাবজেক্ট, উইন্টারের ঠান্ডা। আচ্ছা এটা দেখো সব সময়েরই তো ব্যাপার, তাই সিম্পল প্রেজেন্ট, তাই এটাকে কি করব? মেকটাকে কি করব? মেক্স দ্য ট্রি, ট্রিটাকে কি করে? ড্রুপ করে দেয়, ড্রপ না ড্রুপ, মানে একটু নুইয়ে পড়ার মতো পরিস্থিতি তৈরি করে দেয়। হোয়াট টাইম অফ দ্য ডে ডু ইউ থিঙ্ক ইট ইজ হোয়েন, মানে কি বলছে দিনের কোন সময় সবুজ ঢাল ছায়া গিরিগুয়াদের ভিতরে বলে তোমার মনে হয়, কোন সময়টায় ছায়া ফেলে, ঠিক আছে? তো এখান থেকে আমাকে লিখতে হবে দ্য গ্রিন স্লোপ থ্রোজ ইট শ্যাডো ইন দ্য হলোজ অফ দ্য হিল ডিউরিং সানসেট। তাহলে উত্তর কিন্তু এইটা, হ্যাঁ সানসেট হচ্ছে উত্তর, ডিউরিং সানসেট হচ্ছে উত্তর, বাকিটুকু এই উত্তরের জন্য বাজনা বাজাতে বাজাতে পেছন দিকে এসছে। মানে এটা হচ্ছে আমাদের বর বউ, আর এগুলো সব হচ্ছে ব্যঞ্জন পার্টি, বরযাত্রী। আচ্ছা হোয়াই ডু ইউ থিঙ্ক দ্য পোয়েম ইজ টাইটেলড অ্যান এপ্রিল ডে, কেন এপ্রিল ডে এটাকে নামকরণ করে? এগুলো জাস্ট তোমরা একটু পড়ে পড়ে জিনিসগুলো করে নেবে। আচ্ছা এবার আমাদের লাস্ট লেসন, দ্য গ্রেট এসকেপ। দেখো মনে পড়ছে সুভাষচন্দ্র বোসের সেই ঘটনা? হোয়াট আইটেমস ওয়ার পারচেজড ফর সুভাষ, what items were purchased for Subhas to be carried with him on his journey? দেখো তার যাত্রাপথে কোন কোন আইটেম গুলো সুভাষের যাত্রার সময় সঙ্গে নেওয়ার জন্য কি কি জিনিস নেওয়া হয়েছিল। প্রশ্নটা হচ্ছে ওই যে দোকানে গিয়ে ওরা কি কি কিনলো, স্যার উত্তরটা আমরা কি করে করব? দেখো এই উত্তরটা করা সব থেকে সহজ, শুধু হোয়াটটাকে উড়িয়ে দাও, হোয়াট আইটেমসটাকে উড়িয়ে দাও। তোমার প্রশ্নে তোমার উত্তরে রয়েছে, টেক্সট বইয়ে রয়েছে বা সিনে রয়েছে, দেখো এই জিনিসগুলো এখান থেকে এই পর্যন্ত এগুলো সব রয়েছে, টেক্সট থেকে বা সিন থেকে আমরা তুলে নিলাম। তারপরে এটা দেখো প্রশ্নের লাইন, দেখো প্রশ্নে পাওনি কি এটা? হ্যাঁ তাহলে এটা কি করতে হবে? এটা কোনোভাবে মুখস্থের প্রয়োজন আছে? যখন কোন কোন আইটেম গুলো চাইছে তুমি আইটেম গুলোর নাম বসিয়ে দাও, বাদ বাকি যা আছে সব লিখে দাও একই। তাহলে ব্যাগি সালোয়ার্স, এ ব্ল্যাক ফেজ, এ সেট অফ কলিং কার্ডস, এ সুটকেস, এ বেডরোল, শার্টস এন্ড পিলোস, পুরো আমাদের টেক্সটে রয়েছে। তারপর ওয়ার পারচেজড ফর সুভাষ, ওয়ার পারচেজড ফর সুভাষ, টু বি ক্যারিড উইথ হিম, টু বি টু ক্যারি উইথ হিম অন হিজ জার্নি, অন হিজ জার্নি। দেখো এবার এখানে তুমি টু বি ক্যারিডও করতে পারো বা টু ক্যারিও করতে পারো, এই টুকটাক জিনিসের জন্য কোনো সমস্যা নেই। বহন করতে তুমি টু প্লাস ভি1 করতে পারো, অথবা টু এর পরে বি দিয়ে তারপর ভার্বের থার্ড ফর্ম করতে পারো, বোঝা গেল? এগুলো হচ্ছে লেখার সময় এগুলো ইয়ে করতে হবে। হ্যাঁ আমাদের তো নতুন যদি আমরা লিখতে পারি বহন করা করতে লিখে দিলাম, না পারলে যা আছে লিখে দিলাম, কোনো ঝামেলা নেই। আমি যেটা বোঝাতে চাইছি সেটা বুঝতে হবে যে আমরা এখানে জাস্ট জিনিসগুলোর নাম টেক্সট থেকে দেখে দেখে বসিয়ে দেবো। হোয়াট ওয়াজ দ্য রিয়েল আইডেন্টিটি অফ মোহাম্মদ জিয়াউদ্দিন, এর থেকে সোজা আর কি হয়? তো এখানে যেভাবে আমি লিখেছি শুনে নাও, এখানে যেভাবে আমি লিখেছি লেখার দরকার নেই, হোয়াট দিয়ে স্যার উত্তর করেছে, আমরা হোয়াটটাকে উড়িয়ে দিয়ে উত্তরটা বসিয়ে দেবো, হয়ে গেল।
তাহলে হ্যাঁ, সুভাষ চন্দ্র বোস ওয়াজ দ্য রিয়েল আইডেন্টিটি অফ মোহাম্মদ জিয়াউদ্দিন। তাহলে রূপাকে কি আর দেখতে হবে? পাশের জন্য খাতা দেখে লিখতে হবে, বই দেখে লিখতে হবে? হোয়াই ডু ইউ থিঙ্ক সুভাষ, এই এদিকে, হোয়াই ডু ইউ থিঙ্ক সুভাষ হ্যাড টু পুট অন আ ফলস আইডেন্টিটি? কেন সুভাষকে নকল পরিচয় ধারণ করতে হয়েছিল? মানে একটা জিনিস এখানে, একটা গ্রামারের জিনিস শিখে নাও, এটা আমি এর আগেও বলেছি তবুও বলছি। এই যে হ্যাড টু মানে অতীতে যেটা আমি বাধ্য হয়েছিলাম করতে, আর হ্যাভ টু মানে এখন যেটা বাধ্য হচ্ছি। বুঝে গেল? অনেকে হ্যাভ টু রয়েছে এখানে, মানে পড়তে তারা বাধ্য হচ্ছে এখন, ঠিক আছে? তারাই আবার 2 বছর আগেও হ্যাড টু ছিল, তারা তখন বাধ্য হয়েছিল। মানে তাদেরকে সবকিছু ক্ষেত্রে শুধু বাধ্যই করা হচ্ছে, তাদের নিজস্ব মানে ব্যক্তিত্বের কোনো ব্যাপার স্যাপার নেই। তাহলে সুভাষ বাধ্য হয়েছিল কেন এটা করতে? কারণ তাকে বাড়ির মধ্যে আটকে রাখা হয়েছিল না? আচ্ছা, প্রশ্নের লাইন ধরে লিখবো, সাবজেক্ট হচ্ছে সুভাষ। আচ্ছা, তারপর এই যে হ্যাড টু পুট অন আ ফলস আইডেন্টিটি, হ্যাড টু পুট অন আ ফলস আইডেন্টিটি, হোয়াই দিয়ে আছে না স্যার? বিকজ। এখান থেকে আমরা টেক্সটে পেয়ে যাব। বোঝা গেল? যদি নাও পাই, প্রথম অংশটা একটু জাস্ট সাজিয়ে পরেরটা তুমি টেক্সটে পেয়ে যাবে। টেক্সটে তুমি লাইন কতটা ভালো বোঝো এটাই কিন্তু তার উপর ডিপেন্ড করছে সবকিছু। এই জন্যই আমি টেক্সটটা খুব সুন্দরভাবে লাইন বাই লাইন বুঝিয়েছিলাম, ওটার খুব প্রয়োজন আছে। তোমরা বোঝো বা না বোঝো, আমি আমার কর্তব্য পালন করেছি। ইন হুইচ ডিরেকশন দ্য সিসি ড্রাইভ আফটার লিভিং এলগিন রোড? এলগিন রোড, এলগিন রোড থেকে বেরিয়ে শিশির কোন দিকে গাড়ি চালিয়ে গিয়েছিল? তাই তো? তাহলে আফটার লিভিং, লিভিং এলগিন রোড, এটা দিয়ে শুরু করা হলো, তাই তো? আচ্ছা, তারপরে আমাদের সাবজেক্ট হচ্ছে সিসি। স্যার ডিড আছে, কেটে দাও। ভার্বের ফার্স্ট ফর্ম আছে, সেকেন্ড ফর্ম করে দাও। তাহলে ড্রাইভের সেকেন্ড ফর্ম হচ্ছে ড্রোভ। আচ্ছা দেখো, কোন ডিরেকশন যখনই বলবে তার মানে ওই দিকে। এখানে তো বলেনি নির্দিষ্ট কোথায়, বলছে কোন ডিরেকশনের দিকে, তখন আমরা বলবো দিকে। আর দিকের জন্য কিন্তু টু বসে না, টুয়ার্ডস। আমি স্কুলে যাই, গোয়িং টু স্কুল। আমি স্কুলের দিকে যাই, গোয়িং টুয়ার্ডস স্কুল। হতেই পারে আমার বান্ধবীর বাড়ি স্কুলের ওইখানে, তখন টুয়ার্ডস। আর আমি স্কুলেই যাচ্ছি, তখন টু। নির্দিষ্ট জায়গায় গেলে টু, দিকে গেলে টুয়ার্ডস। তাহলে এখানে দিকে বোঝাচ্ছে, তাহলে কি লিখবো? টুয়ার্ডস। কোন দিকে? হাওড়ার দিকে। তুমি যদি এখানে টুয়ার্ডস কেটে টু লিখে দাও না, এটা কাটা হয়ে যাবে, কারণ সে হাওড়ায় তো যাবে না। সে কি হাওড়ায় যাবে? হাওড়ায় গেলে তো পুলিশ তুলে নিয়ে চলে যাবে। হাওড়া স্টেশন মানে বিশাল জনবহুল, ওখানে পুলিশ থাকবে, সুভাষকে যে কেউ আর কি ধরে ফেলবে। তো ও হাওড়ায় যায়নি, হাওড়ার দিকে গেছে। হু ওয়াজ অশোক? অশোকটাকে, অশোককে, এখানেও তাই, হুয়ের জায়গায় আমরা উত্তরটা লিখে দেবো অশোক। হু ওয়াজ অশোক, সরি আমি ভুল বললাম, হুয়ের জায়গায় উত্তর লিখলাম না, হু ওয়াজ অশোক। তাহলে উত্তর হচ্ছে অশোক দিয়ে করব, অশোক। ওয়াজ অশোক ছিল, ঠিক আছে। এবার কি সেটা আমরা লিখে দেবো, সিসির অ্যাপোস্ট্রফি এস। তাহলে সিসির ব্রাদার অথবা 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 অশোক ওয়াজ, এটাকে আর কিভাবে লেখা যায়? ইন্ডিয়াস প্রাইম মিনিস্টার, ইন্ডিয়াস, ইন্ডিয়া অ্যাপোস্ট্রফি এস, ইন্ডিয়াস প্রাইম মিনিস্টার মানে ভারতের প্রধানমন্ত্রী। ওটা কি লিখবো? দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, এটাকেও লেখা যায় দ্য ব্রাদার অফ সিসি, দুরকম ভাবে লেখা যাবে। তাহলে অশোক ওয়াজ দ্য ব্রাদার অফ সিসির অথবা সিসির ব্রাদার। তো এটা লেখা বেশি সহজ, সিসির অ্যাপোস্ট্রফি এস দিয়ে দাও, তাহলেই এর বোঝাবে, এর। আর এর লিঙ্কারটা তো দরকার আছে। আচ্ছা, তিনি কিভাবে সুভাষকে পালিয়ে যেতে সাহায্য করেছিল? হাউ ডিড হি হেল্প, তাই তো? তাহলে সাবজেক্ট হচ্ছে হি, বসিয়ে দিলাম। আচ্ছা, ডিড আছে স্যার লিখবো না, হেল্পকে কি করব? হেল্প করে দেবো। আচ্ছা, তারপরে দেখো ইন সুভাষ এসকেপ, ইন সুভাষ এসকেপ। আচ্ছা, এবার তাকে যে হেল্প করছে না, এখানটাতে আমাদের বাই গিভিং এই ওয়ার্ডটা ইউজ করলে খুব ভালো হয় লিঙ্কার হিসেবে। বাই গিভিং হিম, তাকে দিয়েছিল, কি কি দিয়েছিল বা কিভাবে হয়েছিল সেটা লিখে দেবো, শেল্টার ইন হিজ হাউস, তার বাড়িতে আশ্রয় দিয়েছিল। বোঝা গেল? আর এটা উল্টাপাল্টা চলে এসছে, ক্ষমা করবেন। এটা আমার মনে হচ্ছে পরের প্রশ্নটা, ডেসক্রাইব সিসির, হ্যাঁ হ্যাঁ, ডেসক্রাইব বর্ণনা করতে বলছে সিসির লাস্ট সাইট অফ সুভাষ। সাইট মানে দৃশ্য। তাহলে শিশিরের চোখে শেষ দৃশ্যটা কেমন ছিল? সুভাষ কি করছিল? দেখো, তাহলে যখন শিশির দেখেছিল তখন সুভাষ করেছিল, এরকম টাইপের যখন তখন। তাহলে হোয়েন শিশির স, ঠিক আছে, কাকে দেখেছিল? সুভাষকে, তাই তো। লাস্ট টাইম,
শেষবার। হ্যাঁ, আচ্ছা তখন দেখো এবার এখান থেকে যেটা লিখবো এটা হচ্ছে আমাদের সুভাষ সম্বন্ধে টক টক করে সব লিখে দেবো। সুভাষ মানেই হচ্ছে হি এখানে, বা সুভাষ আমরা হি লিখলাম, হি ওয়াজ ওয়াকিং, সে হাঁটছিল, অ্যাক্রস দ্য রেলওয়ে ওভারব্রিজ উইথ হিজ ইউজুয়াল ম্যাজেস্টিক গেট। এটা তো আমরা টেক্সটে পেয়ে যাবো, চেনা লাগছে তো। হোয়াই ডিড শিশির পিক সুভাষ আপ ইন হিজ কার আর লিটিল ফার্দার ফ্রম অশোকস হাউস? শিশির কেন সুভাষকে অশোকের বাড়ি থেকে একটু দূরে গাড়িতে তোলে? শিশির কেন সুভাষকে অশোকের বাড়ি থেকে একটু দূরে গাড়িতে তোলে? একটু দূরে গিয়ে কেন তুললো? দেখো এই জায়গাটাতেও কিন্তু একটু বুঝতে হবে। শিশির পিকড সুভাষ আপ ইন হিজ কার আর লিটিল ফার্দার ফ্রম অশোকস হাউস টু শো, দেখো এই যে 2 প্লাস v1, এই যে বললাম না বিকজ দিয়েও করা যায় বা 2 প্লাস v1 দিয়ে করা যায়, এটা হচ্ছে সেখানে। আর এর আগেরটা হচ্ছে প্রশ্নের লাইন ধরে আমরা সাজালাম। হ্যাঁ, টু শো দ্যাট, দেখাতে যে মোহাম্মদ জিয়াউদ্দিন লেফট দ্য হাউস অ্যালোন, মোহাম্মদ জিয়াউদ্দিন একাই ঘর থেকে বেরিয়ে গেল। তাহলে এইটা হচ্ছে আমাদের কি মেয়ে জামাই, তাই তো, আর এগুলো হচ্ছে ব্যাম্পাটি। তাহলে মেন উত্তরটা হচ্ছে এইখানে, ঠিক আছে। উত্তরটা আনার জন্য এই টু শো হচ্ছে গাড়ি, আর বাকি সব হচ্ছে ব্যাম্পাটি, যেগুলো হচ্ছে প্রশ্নের লাইনে থাকবে। বুঝতে পেরেছি আমরা? সবার ভালো লেগেছে? আমি টেক্সটটা যেভাবে পড়িয়েছি আমি সেই চেষ্টাটা করলাম আমরা যেন প্রশ্নের লাইন ধরে উত্তর করতে পারি। আমরা কোনো আশায় থাকবো না যে আমাদের টেক্সট বইয়ের প্রশ্ন পুরো কমন থাকতে হবে। আমরা নিচে থেকে লিখবো, প্রশ্নের লাইন ধরে লিখবো, সিনটার সাথে ম্যাচ করে করে লিখবো। বোঝা গেল? আমাদের ফার্স্ট ইউনিট পরীক্ষার আগে এখানে একটা পরীক্ষা দিতে হবে, তখন এর প্রমাণটা আমি তোমাদের থেকে পেয়ে যাব এবং ফাইনাল প্রমাণ তোমাদের স্কুলে তোমরা দিয়ে দেবে। বোঝা গেল? তো সামনের ক্লাসে তাহলে কি হবে আরেকবার আমি বলে দিচ্ছি। প্রশ্ন বিচিত্রার প্রথম সেটটা করে নিয়ে আসবে এবং তার সাথে তোমাদের ইম্পর্টেন্ট 3টে রাইটিং, যেটা তোমাদের ফার্স্ট ইউনিটে 4টে লেসনের মধ্যে রয়েছে, সেই 4টে লেসনের ইম্পর্টেন্ট রাইটিং গুলো জাস্ট আমি একটু বুঝিয়ে দেবো, ঠিক যেমনটা এখানে বোঝালাম। যে বাংলাটা আমরা কল্পনা করব, বাংলার লাইনটা ধরে সাবজেক্ট ভার্ব কি করে বসাবো একটু জাস্ট দেখিয়ে দেবো। তাই ক্লাসগুলো মিস করা কিন্তু যাবে না। আজকের ক্লাস এখানেই